গুড আফটারনুন স্টুডেন্ট, তোমাদের সবাইকে স্বাগত জানাই আমাদের এই জ্ঞান ভারতী কেমিস্ট্রি ক্লাস ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পড়ব পরমাণুর গঠন। আমরা এর আগে পরমাণুর যে কী সেটা পড়েছি, পরমাণু কীভাবে আবিষ্কার হয়েছে সেটা পড়েছি। তো পরমাণু কী না, পরমাণু হচ্ছে যে কোনো মৌলের বা যৌগিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা, ঠিক আছে, মৌলিক পদার্থের যে ক্ষুদ্রতম কণা সেটাকে আমরা পরমাণু বলি। তো ডাল্টন যখন এই পরমাণু ধারণা দিলেন, তিনি বললেন যে পরমাণুই হচ্ছে একমাত্র ক্ষুদ্রতম কণা যা অবিভাজ্য এবং পদার্থের ক্ষুদ্রতম একটি কণা। কিন্তু পরবর্তী সময়ে বিজ্ঞানীরা এটা দেখেন যে না, পরমাণু কিন্তু অনেক ধরনের কণা দিয়ে তৈরি, ঠিক আছে। পরমাণুর যে গঠন সম্পর্কে স্পষ্ট একটা ধারণা পাওয়া গেলো। কখন ধারণা পাওয়া গেল না, যখন ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি, এক্স রশ্মি এগুলো আবিষ্কৃত হলো। তারপর ক্যাথোড রশ্মি কি, অ্যানোড রশ্মি কি, এগুলো আমাদের প্রথমে জানতে হবে। প্রথমে কি ক্যাথোড রশ্মি আবিষ্কৃত হয় এবং সেই ক্যাথোড রশ্মির প্রকৃতি বিশ্লেষণ করতে গিয়ে ইলেকট্রন আবিষ্কৃত হয়। তারপরে অ্যানোড রশ্মি আবিষ্কৃত হয়, অ্যানোড রশ্মির প্রকৃতি দেখতে গিয়ে আমরা প্রোটনের আবিষ্কার করি। আরেকটা কি কণা আছে পরমাণুর মধ্যে, নিউট্রন। নিউট্রন হচ্ছে একটি নিস্তড়িত কণা, সেটা পরে আমরা পড়বো। আজকে আমাদের টপিক হলো ক্যাথোড রশ্মি ও ইলেকট্রন আবিষ্কার, বা ও ইলেকট্রন বলতে পারো, ঠিক আছে, ইলেকট্রন আবিষ্কার। ক্যাথোড রশ্মি ও ইলেকট্রন আবিষ্কার কিভাবে আবিষ্কৃত হয়েছিল না, ক্যাথোড রশ্মি আবিষ্কার করেছিলেন উইলিয়াম ক্রুকস, বিজ্ঞানী উইলিয়াম ক্রুকস। কিভাবে আবিষ্কার তিনি করেছিলেন, তিনি এক্সপেরিমেন্ট করেছিলেন। তিনি একটা কাঁচের নল নিয়েছিলেন, দেখো এইভাবে একটা কাঁচের নল নিয়েছিলেন। আর তখন কিন্তু ইলেকট্রিসিটি আবিষ্কৃত হয়ে গেছে। এই পাশে একটা তিনি ধাতব পাত রেখেছিলেন আর এই পাশে একটা ধাতব পাত রেখেছিলেন, ঠিক আছে। এখান দিয়ে ইলেকট্রিক চার্জ সাপ্লাই করা হলো আর এখান দিক থেকে ইলেকট্রিক কারেন্ট সাপ্লাই করা হলো। এটা হচ্ছে সোর্স, ইলেকট্রিকের সোর্স, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাথোড, এটা একটা ধাতব পাত, ঠিক আছে। এটা হচ্ছে ক্যাথোড, আমরা ক্যাথোড অ্যানোড সম্বন্ধে পড়েছি। আর এটা হচ্ছে অ্যানোড। দেখো এই যে নল রয়েছে, সেই কাঁচের নলটাতে এই ভিতরে চাপ খুব নিম্নমানের রাখা হয়েছিল। কিভাবে চাপ আমরা কম করতে পারি না, এই যে মাঝখানে যে বাতাস রয়েছে সেটাকে আমরা বার করে, তো এটাতে আমরা বাতাসটা বার করে সিল করে দিলাম, ঠিক আছে, যাতে মাঝখানে যে চাপটা সেটা কম হয়। কেন কম হয় পরে বলছি। তো এই ইলেকট্রিক সোর্স দিয়ে যদি আমরা উচ্চ বিভব উৎপন্ন করতে পারি এই দুটো তড়িৎদ্বারের মধ্যে, হ্যাঁ, এই আমরা যদি তড়িৎ চালনা করে এই দুটো তড়িৎদ্বারের মধ্যে উচ্চ বিভব তৈরি করতে পারি বা উচ্চ বিভবযুক্ত যদি তড়িৎ আমরা চালনা করতে পারি, তাহলে দেখবো আমরা এই ক্যাথোড থেকে মানে উনি যা অবজারভেশন করলেন, তিনি এই জায়গাতে একটা সবুজ রঙের প্রতিভা দেখতে পেলেন, প্রতিপ্রভা, ঠিক আছে, সবুজ কালারের প্রতিপ্রভা দেখতে পেলেন। তো কেন দেখতে পেলেন, এই থেকে তিনি সিদ্ধান্ত এলেন যে নিশ্চয়ই এই জায়গা থেকে কোনো একটা রশ্মি এখানে আসছে, নিশ্চয়ই কোনো একটা রশ্মি এই জায়গাতে আসছে, না আসলে কি করে এখানে প্রতিভা দেখা যাবে, ঠিক আছে। তো তখন তিনি এই রশ্মির নাম দিলেন, যেহেতু রশ্মিটা ক্যাথোড থেকে বেরিয়ে আসছিল সেই জন্য এই রশ্মি তিনি নাম দিয়েছিলেন ক্যাথোড রশ্মি। বোঝা গেছে ক্যাথোড রশ্মি কি জিনিস। এই ক্যাথোড রশ্মি কিভাবে আবিষ্কৃত হলো, কে করেছিলেন না, এই পর্যবেক্ষণটা করেছিলেন উইলিয়াম ক্রুকস। পরবর্তীকালে এই ক্যাথোড রশ্মির প্রকৃতি আরো ভালোভাবে জানার জন্য যে টমসন, বা যে ইংরেজিতে যে থমসন বলি, বাংলাতে টমসন লেখা থাকে দেখবি বইয়ে, তিনি কি করলেন না, এটার উপর এক্সপেরিমেন্টটা একটু বাড়ালেন। তিনি কি করলেন দেখো, এই জায়গাতে অ্যানোডটা সরিয়ে দিলেন, অ্যানোডটা এখানে না রেখে তিনি অ্যানোডটাকে এই জায়গাতে রাখলেন, ঠিক আছে, তাতে কোনো প্রবলেম নেই। আর এই জায়গাতে দুটো ইলেকট্রিক ফিল্ড রাখলেন, ইলেকট্রিক ক্ষেত্র, ঠিক আছে, এটা নেগেটিভ তো এটা পজিটিভ, ঠিক আছে। কি করলেন না, জাস্ট এটাই করলেন না, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড, এখানে একটা ইলেকট্রিক ফিল্ড রেখে দিলেন, দুটো প্লেট, এটা পজিটিভ চার্জগ্রস্ত, এটা নেগেটিভ চার্জগ্রস্ত, ঠিক আছে। এখন দেখা গেল যে এই রশ্মিটা
আর সোজা পথে না গিয়ে, এই রশ্মিটা সোজা পথে না গিয়ে কি হলো না পজিটিভ ক্ষেত্রের দিকে বেঁকে গেল। ঠিক আছে, এই পজিটিভ ক্ষেত্রের দিকে বেঁকে যাওয়ার জন্য তিনি এই সিদ্ধান্তে এলেন যে এই রশ্মিটা নিশ্চয়ই ঋণাত্মক আধানগ্রস্ত বা নেগেটিভলি চার্জড। এই রশ্মি কি ঋণাত্মক আধানগ্রস্ত বা নেগেটিভলি চার্জড। তাহলে এই থেকে আমরা ক্যাথোড রশ্মির প্রকৃতি থেকে কি বুঝতে পারলাম না এটা হচ্ছে ঋণাত্মক আধান বিশিষ্ট রশ্মি। ওকে, আবার তিনি কি করলেন, তিনি এটাও করে দেখলেন যে এই রশ্মির মাঝখানে যদি আমরা কোনো বস্তুকে রাখি, যে বস্তু অস্বচ্ছ কোনো যদি বস্তুকে আমরা রাখি, মনে করি কোনো একটা বস্তুকে রাখলাম, ঠিক আছে, অস্বচ্ছ বস্তু, তো সেখানে সে কিন্তু তার অপোজিট সাইডে এক ধরনের ছায়া বা প্রতিচ্ছায়া সৃষ্টি করছে। কি সৃষ্টি করছে? প্রতিচ্ছায়া। তাহলে এখান থেকে আমরা সিদ্ধান্তে এলাম যে রশ্মিটা নিশ্চয়ই কোনো সরলরেখা দিয়ে চলে, তবেই তো ছায়া তৈরি করতে পারবে। ঠিক আছে, তাহলে সরল রেখাই চলে, সরল রেখা গামী, এটা একটা বৈশিষ্ট্য এই রশ্মির। নেগেটিভ আধান রয়েছে, সেটা ঠিক আছে, নেগেটিভ আধান রয়েছে, আরেকটা কি 2 সরলরেখা গামী হয়। ঠিক আছে, এই হলো ক্যাথোড রশ্মি। এরপর তিনি আরেকটা কি করলেন, একটা চক্র বানালেন বা টারবাইন বলতে পারো, কি না হালকা পালক দিয়ে, আর সেই টারবাইনটাকে তিনি এই জায়গাতে রাখলেন এইভাবে। বুঝা গেছে? মানে রশ্মির মাঝখানে রাখলেন যাতে রশ্মিটা ওই টারবাইনে লাগে। ওকে, এখন দেখলেন তিনি যে এইটা রাখার পর এটা এত হালকা যে এটা ঘুরছে, এই টারবাইন বা হালকা পালকের যে চক্রটা সেটা ঘুরছে। তাহলে কি নিশ্চয়ই এই রশ্মিগুলো এই পালকে ধাক্কা মারছে, তবেই তো সেটা এইভাবে ঘুরছে, ধাক্কা মারছে। ঠিক আছে, যেমন বাতাসের ধাক্কায় ফ্যান ঘুরে, ঠিক সেরকম ভাবেই এই চক্রটা ঘোরার পেছনে কারণ কি, নিশ্চয়ই রশ্মিটা ধাক্কা মারছে। এখন ধাক্কা মারছে মানে কি, নিশ্চয়ই কোনো ফোর্স বা বল অ্যাপ্লাই করছে। তো কোনো জিনিস তখনই বল অ্যাপ্লাই করতে পারবে যখন সেই রশ্মির মধ্যে কিছুটা পরিমাণ ওজন থাকবে এবং সে কোনো বেগ নিয়ে তাকে আঘাত করবে। ঠিক আছে, মানে এক কথায় ভরবেগ থাকবে। তাহলে ভরবেগ থাকলে পরেই এই রশ্মিটা একে ঘোরাতে পারবে। বোঝা গেছে? তাহলে এই জায়গা থেকে আমরা বলতে পারি যে ক্যাথোড রশ্মির নির্দিষ্ট ভরবেগ রয়েছে। ওকে, দেখো আবার তিনি কি করলেন না, এই যে বিভব প্রভেদ, ইলেকট্রিক চার্জের বিভব প্রভেদটা আরো বেশি বাড়িয়ে দিলেন। বাড়ানোর পর তিনি এটা লক্ষ্য করলেন যে এই যে চক্রের যে ঘোরার স্পিডটা, বেগটা, সেটা আরো বেড়ে গেল। সেটা তখনই সম্ভব যখন এই রশ্মিগুলো আরো বেশি বলে তাকে ধাক্কা মারবে। এর মানে হলো যত তুমি দু প্রান্তের বিভব প্রভেদ বাড়াতে থাকবে, এই রশ্মি যে বেরোচ্ছে তার পরিমাণটা বেড়ে যাবে। বোঝা গেছে? তাহলে এর থেকে আমরা বুঝতে পারলাম যে এই রশ্মির ভরবেগ রয়েছে, ভরবেগ বর্তমান, মানে ভরবেগ বর্তমান মানে ভর বর্তমান। এখন ভর আছে মানে কি, এটাও সিদ্ধান্তে আসা যায় যে এই রশ্মি নিশ্চয়ই কোনো ঋণাত্মক কণার ভর বিশিষ্ট ঋণাত্মক কণা ভর বিশিষ্ট এক কণা। তাহলে এর থেকে এটাও আসা যায় যে এটা ঋণাত্মক আধানগ্রস্ত এবং ভর সম্পন্ন কোনো কণা, তাহলে কণা প্রকৃতি। ঠিক আছে, সেই কণাকেই পরবর্তীকালে বিজ্ঞানী স্টোনি প্রথমে, যেহেতু নেগেটিভ আধানগ্রস্ত তার জন্য প্রথমে এই কণাগুলোকে নেগেশন বলা হতো। ঠিক আছে, পরে বা নেগেট্রন বলা হতো। পরে বিজ্ঞানী স্টোনি এর নাম দেন ইলেকট্রন। ঠিক আছে, কি নাম দেন? ইলেকট্রন। কে দেন? না বিজ্ঞানী স্টোনি। ঠিক আছে, দেখো তাহলে প্রথমে কি হলাম, উইলিয়াম ক্রুক্স প্রথমে আমাদের ক্যাথোড রশ্মি আবিষ্কার করেন। তারপর সেই ক্যাথোড রশ্মির প্রকৃতিগুলো আবিষ্কার করেন জে থমসন, বা পরবর্তীকালে স্টোনি সেই কণাগুলোর নাম দেন ইলেকট্রন। এই অবধি হলো। ঠিক আছে, এরপর বিজ্ঞানী মিলিকান,
কে না বিজ্ঞানী মিলিকান তার ওয়েল ড্রপস এক্সপেরিমেন্ট বা ওয়েল ড্রপ এক্সপেরিমেন্ট বা তৈলকণা যে পরীক্ষা, সেখান থেকে সে এই ইলেকট্রনের তিনি চার্জ বার করলেন। ঠিক আছে, ইলেকট্রন কে বার করলো? ইলেকট্রনের যে চার্জের পরিমাণটা, ইলেকট্রনের যে আধানের পরিমাণটা, সেটা কে নির্ণয় করলেন? 6 নম্বরে যদি বলি বিজ্ঞানী মিলিকান। ঠিক আছে, তার কোন এক্সপেরিমেন্ট? কি? তৈলবিন্দু এক্সপেরিমেন্ট। ঠিক আছে, তৈলবিন্দু পরীক্ষা। এই তৈলবিন্দু পরীক্ষা থেকে তিনি কি আবিষ্কার করলেন না ইলেকট্রনের আধান। তিনি ইলেকট্রনের আধান নির্ণয় করেন। সেই ইলেকট্রনের আধান কত? সেই ইলেকট্রনের আধান হলো 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম্ব বা 4.8 ইন্টু 10⁻10 ESU, এভাবে আমরা বলতে পারি। ঠিক আছে, হ্যাঁ, আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, দেখো এই রশ্মি যখন কোনো ফটোগ্রাফিক প্লেট, মানে তোমরা দেখবে এক্সরে করেছো, এক্সরে যে ছবিগুলো যে প্লেটের মধ্যে দেখা যায় সেটা একটা ফটোগ্রাফিক প্লেট। সেরকমই ফটোগ্রাফিক প্লেট, সেই প্লেটের মধ্যে কি থাকে না প্লেটের মধ্যে একটা লেয়ার থাকে কেমিক্যালের। সেই কেমিক্যালটা হচ্ছে জিঙ্ক সালফাইড। কি? জিঙ্ক সালফাইড, ZnS। ঠিক আছে, এই জিঙ্ক সালফাইডের লেয়ার থাকে। সেই লেয়ারে যদি আমরা এখানে রেখে দিতাম সেই ফটোগ্রাফিক প্লেটটাকে, তাহলে তার উপর সে একটা ক্রিয়া করত আর সাদা রঙের প্রতিভা তৈরি করতো। ঠিক আছে, এর মানে কি বলবো আমরা? যে রশ্মি ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে বা ফটোগ্রাফিক প্লেটের সাথে বিক্রিয়া করে। প্রভাব সৃষ্টি করে। ঠিক আছে, তাহলে কি দিলাম? ঋণাত্মক আধানগ্রস্ত ফটোগ্রাফিক প্লেটকে আক্রমণ করে, সরলরেখাগামী, ভরবেগ সম্পন্ন বা ভরবেগ বর্তমান কণা প্রকৃতি। আর এর নাম দিয়েছিল কোন বিজ্ঞানী? স্টোনি। কি নাম দিয়েছিল? ইলেকট্রন। আর মিলিকান কি করেছিল না তৈলবিন্দু পরীক্ষা দিয়ে ইলেকট্রনের আধান বার করেছে। আধান কত? 1.602 ইন্টু 10⁻19 কুলম্ব বা 4.8 ইন্টু 10⁻10 ESU। তোমরা এটাকে নেগেটিভ চার্জ হিসেবে লিখবে, কেন নেগেটিভ কি? আধানটা কি নেগেটিভ। ঠিক আছে, আধানটা হচ্ছে নেগেটিভ, ঋণাত্মক আধানগ্রস্ত। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল ক্যাথোড রশ্মি এবং ইলেকট্রন আবিষ্কার। এরপর আমরা অ্যানোড রশ্মি ও প্রোটন আবিষ্কার সম্বন্ধে পড়ব। তো এরপর আমরা অ্যানোড রশ্মি এবং প্রোটনের আবিষ্কার সম্বন্ধে পড়ব। দেখো, তখন ক্যাথোড রশ্মি আবিষ্কৃত হয়ে গেছে, তো ক্যাথোড রশ্মিকে নিয়ে বেশি ল্যাবের মধ্যে নাড়াচড়া চলছে, ওকে নিয়ে বেশি ঘাটাঘাটি চলছে। তো গোল্ডস্টেইন, একজন বিজ্ঞানী গোল্ডস্টেইন, তো উনি কি করলেন? জাস্ট তিনি ক্যাথোড রশ্মি নিয়ে রিসার্চ করছিলেন। ঠিক আছে, তো তিনিও দাঁড়াও 1 মিনিট, আমার স্ট্রাকচারটা ঠিকঠাক হলো না। তো তিনিও এই কাঁচের একটা নল, যেটাকে আমরা ক্ষরণ নল বলি, সেই ক্ষরণ নলকে নিয়ে কাজ করছিলেন। ঠিক আছে, তো তিনি কি করলেন না অ্যানোডটাকে নিলেন, এই পাশে একটা অ্যানোড নিলেন, আর ক্যাথোডটাকে নিলেন তিনি এমনভাবে ক্যাথোডটা নিলেন, ক্যাথোডটা দেখো, ক্যাথোডটাকে তিনি একটা পাতের মধ্যে ইউজ করলেন যার মধ্যে অসংখ্য ছিদ্র রয়েছে, এইভাবে। এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। এটা একটা অ্যানোড যেটাকে সোর্সের সাথে যুক্ত করলাম, কি সোর্স না ইলেকট্রিক সোর্সের সাথে। আর এখানে ক্যাথোড, এটা হচ্ছে ক্যাথোড, এটা হচ্ছে অ্যানোড। বোঝা গেছে? তো তিনি কি করলেন না জাস্ট এর চেঞ্জ করলেন। কি চেঞ্জ করলেন না অ্যানোডটাকে নিলেন এই পাশে আর অ্যানোডটাকে নিলেন এইভাবে, এই ক্যাথোডটাকে নিলেন এইভাবে, কি না জালের মতো, যেটার মধ্যে মাঝখানে ফাঁক রয়েছে। তিনি লক্ষ্য করলেন যে এই প্রান্ত ক্যাথোড থেকে তো ইলেকট্রনগুলো অ্যানোডের দিকে যাচ্ছে, ইলেকট্রন কণার স্রোতগুলো অ্যানোডের দিকে যাচ্ছে। হ্যাঁ, তিনি এই
গ্যাসের তিনি এই যে ক্ষরণ নল রয়েছে বা ডিসচার্জ টিউব এর মাঝখানে নিয়েছিলেন H2 গ্যাসকে খুবই নিম্ন চাপে নিয়েছিলেন। তো এখন কি হলো, যখন এই ইলেকট্রনগুলো এইদিকে যাচ্ছিল তখন মাঝখানে যাওয়ার পথে এই গ্যাসীয় পদার্থগুলোর সাথে ধাক্কা দিয়ে তাদের ওই H2 থেকে ইলেকট্রন নিয়ে নিয়েছিল, ওদের থেকেও ইলেকট্রন বার করে ফেলেছিল, যার ফলে এর মাঝখানে H+ সৃষ্টি হয়েছিল। কি সৃষ্টি হয়েছিল? H+ সৃষ্টি হয়েছিল। তাহলে একটা হাইড্রোজেন অ্যাটম থেকে যদি আমরা একটা ইলেকট্রনকে বার করে দিই তাহলে সেটা H+ সৃষ্টি হবে। তো H+ প্রচুর সৃষ্টি হয়েছিল। এই H+ কণাগুলো বা চার্জড পার্টিকেলগুলো যেগুলো কিন্তু অ্যানোড থেকে বেরোয়নি, প্রথম কথা এটা মনে রাখবে, ঠিক আছে, সেগুলো অপোজিট চার্জ মানে ক্যাথোডের দিকে ধাবিত হলো। এরা কোন দিকে ধাবিত হলো? ক্যাথোডের দিকে ধাবিত হলো। তো ক্যাথোডের দিকে ধাবিত হওয়ার সময় অনেকগুলো এই ছিদ্র দিয়ে পেরিয়ে যেতে লাগলো, অনেকগুলো এই ছিদ্র দিয়ে পেরিয়ে যেতে লাগলো। এই যে পজিটিভ কণার বা ধনাত্মক কণার যে স্রোত, এটাকে পরবর্তীকালে অ্যানোড রশ্মি বলা হলো। কেন অ্যানোড রশ্মি বলা হলো? আর পজিটিভ কণার যে চার্জ সেটাও কিভাবে বোঝা গেল? ঠিক সেইভাবেই তিনি ট্রিটমেন্ট করলেন, যেভাবে এই পাশে একটা ইলেকট্রিক ফিল্ড দিলেন আর এই পাশে একটা ইলেকট্রিক ফিল্ড দিলেন, এখানে দিলেন পজিটিভ, এখানে দিলেন নেগেটিভ। তো দেখা গেল এই স্রোতটা এইদিকে বেঁকে গেল। এর থেকে বোঝা গেল যে না, এই কোণার যে স্রোত সেটা পজিটিভলি চার্জড। কি? পজিটিভ আধানগ্রস্ত, ঠিক আছে, পজিটিভ আধানগ্রস্ত হলো। যেহেতু এটা চার্জগ্রস্ত, তাহলে এটা কি, এর মধ্যে এটা যদি কোনো গ্যাসের মধ্যে যায় তাকে আয়নিত করে, তাহলে গ্যাসকে আয়নিত করে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই কোণার যে স্রোত এটা আদেও কিন্তু অ্যানোড থেকে বার হয় না বা ক্যাথোডের দিকে ধাবিত হয়। তো এই যে চার্জগুলো, ঠিক আছে, বা এই চার্জ পার্টিকেলগুলো যে স্রোত সেটাকে আমরা বলি অ্যানোড রশ্মি। আর এই কণাগুলোকে বলা হয় প্রোটন। কি বলা হয়? প্রোটন। পরবর্তীকালে এদের ক্ষেত্রেও ওই হালকা পালকের টারবাইন রেখে পড়ে দেখা গেল যে তারা টারবাইনটাকে ঘোরাচ্ছে, এর মানে এদের কি রয়েছে? ভরবেগ বর্তমান। ঠিক আছে, এই পরবর্তীকালে এই প্রোটনের যে চার্জ পাওয়া গেল সেটা হচ্ছে ইলেকট্রনের চার্জের সমানই। যেহেতু একটা পরমাণু নিস্তড়িত, সেই জন্য ইলেকট্রনের যত চার্জ থাকবে প্রোটনেরও ঠিক সমান চার্জ থাকবে, বাট উল্টো চার্জটা থাকবে। মানে ইলেকট্রন নেগেটিভ, তাহলে প্রোটন কি? পজিটিভ। সেটা কি হবে? প্লাস 1.602 ইন্টু 10⁻⁻19 কুলম, বা or 4.8, মানে এটা পজিটিভ, ইন্টু 10⁻⁻10 ESU। এটা ঠিক আছে। এই প্রোটন নামটা দিয়েছিলেন রাদারফোর্ড। কে দিয়েছিলেন? বিজ্ঞানী রাদারফোর্ড। এই প্রোটনের প্রথমে তো অ্যানোড রশ্মি বলা হতো, কিন্তু অ্যানোড রশ্মি কি দিয়ে তৈরি? প্রোটন কণা দিয়ে তৈরি। তো সেই প্রোটন কণার নামটা দিয়েছিলেন রাদারফোর্ড। বিজ্ঞানী রাদারফোর্ড। পরবর্তীকালে এই রাদারফোর্ডেই তিনি বললেন যে এই চার্জ প্রোটনগুলো পরমাণুর নিউক্লিয়াসে বর্তমান থাকে। কোথায় থাকে? নিউক্লিয়াসে। এরপরে আমরা রাদারফোর্ড মডেল, পরমাণুর গঠনের রাদারফোর্ড মডেল যখন পড়বো তখন আমরা সেখান থেকে জানবো যে নিউক্লিয়াস কি, ইলেকট্রন কোথায় থাকে একটা পরমাণুতে, প্রোটনগুলো কোথায় থাকে, আর নিউট্রন কোথায় থাকে। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এই হলো ক্যাথোড রশ্মি, অ্যানোড রশ্মি আর ইলেকট্রন আর প্রোটনের আবিষ্কার। বোঝা গেছে? ঠিক আছে, আজকের ক্লাস এতটাই থাক। কালকে আমরা নিউট্রন সম্বন্ধে জানবো আর রাদারফোর্ডের পুরো মডেলটা আলোচনা করব। ঠিক আছে, ধন্যবাদ।